দাঁতে দাঁত ঠেকে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের সামার ভ্লগের ফার্স্ট দুটো পার্টে তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো, আমি সত্যিই খুব আনন্দিত। আর থার্ড পার্টটা তোমাদের ভীষণ ভালো লাগবে, এটাই সবথেকে বেস্ট পার্ট আমি বলছি, তোমরা দেখো। তো সন্ধেবেলা প্রথমেই এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা বেরিয়ে পড়লাম বাইরে। এটা হচ্ছে আমাদের হোটেল লিও ইন্টারন্যাশনাল। এরপর আমরা ট্যাক্সি ধরে চলে গেলাম এমজি মার্গে। যারা আমাদের ওই লিও ইন্টারন্যাশনাল হোটেলে যারা যদি কেউ থাকেন, তাহলে কিন্তু ওখান থেকে এমজি মার্গ হেঁটে আসা যাবে না, ওখান থেকে গাড়িতে করে আসতে হবে। 30 টাকা করে ভাড়া, আর ওই পেছনটাতে নামিয়ে দেবে স্ট্যান্ডে, ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত 30 টাকা ভাড়া। না, তোমরা ট্যাক্সি স্ট্যান্ডে নাও নামতে পারো, সোজা এমজি মার্গও চলে আসতে পারো। সেক্ষেত্রে ট্যাক্সি ভাড়া কখনো 35, কখনো 40, আর কেউ কেউ আবার নিজের ইচ্ছা মতো ভাড়াও বলে বসে। যাই হোক, অসুবিধা হবে না। আমরা চলে এসেছি এমজি মার্গে। একটু হাঁটতে হলো, কিন্তু খুব একটা বেশি নয়। গুগল সার্চ করলে দেখাচ্ছে 10 মিনিট, কিন্তু অ্যাকচুয়ালি 10 মিনিট নয়। ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে এখানে আসতে 5 মিনিট সময় লাগে, একদম সোজা রাস্তা। গ্যাংটকের এমজি মার্গ আর দার্জিলিং এর মেল রোড, এই দুটোর মধ্যে কি তফাৎ বুঝতে পারলে বলো? এমজি মার্গটা প্রচুর ফ্রেশ, আর এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন। গ্যাংটকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কিন্তু মেল রোডের থেকে এমজি মার্গটা একটু বেশি ভালো লাগলো। গ্যাংটক শহরটাই এমনিতে সাজানো গোছানো, তার উপরে এমজি মার্গে প্রচুর লোকজন আসে বলে দারুণ করে সাজিয়ে রেখেছে। প্রচুর লাইট, প্রচুর গাছ, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ পিটুনিয়া, তারপরে আরও অনেক রকম শীতকালীন গাছ দেখা যাচ্ছে। মানে ঠান্ডা ওয়েদার তো, সারা বছরই এইসব ফুল ফোটে। আর দারুণ দারুণ পরিষ্কার, যেটা আমি আমাদের দার্জিলিংয়ে এক কানাকড়িও দেখিনি। অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি চলে যাই কেনাকাটা করতে। দার্জিলিংয়ে কেনাকাটার ভিডিও সেভাবে করা হয়নি, কিন্তু গ্যাংটকেরটা করেছি তোমাদের জন্য। এখানে এত জিনিসপত্র, এত রকমের ভ্যারাইটিস দেখেই আমার পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আমি ছাড়াও আরও প্রচুর লোকজন ছিল। আমার অবস্থা দেখো, আমি খালি ঘুরেই যাচ্ছি। প্রচুর প্রচুর জিনিসপত্র। আর আমার তো কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে। আমি এমনি কেনাকাটা করতে বেরোই না, কিন্তু যখন বেরোই ব্যাগ ভর্তি করে নিয়ে আসি। আর বোঝো কাণ্ড তাহলে, এখানে যখন কেনাকাটা করার সুযোগ পেয়েছি, কি করে ছাড়বো কে জানে। আমরা আছি এই মুহূর্তে মানে এমজি মার্গের লাল মার্কেটে। এটার নাম হচ্ছে লাল মার্কেট। এমজি মার্কেট ঢোকার পর ওই গান্ধীজির মূর্তি দিয়ে সোজা তোমরা বেরিয়ে আসবে। তারপর আই লাভ গ্যাংটক লেখা আছে, ওটা ধরে পুরো সোজা ডান দিক বরাবর যাবে। এমজি মার্গের রাস্তাটা ওখানেই শেষ হচ্ছে, বাঁ দিকে আরও গেছে, কিন্তু ডান দিকের রাস্তাটা ওখানেই শেষ হচ্ছে। আর ওখান থেকে সিঁড়ির ধাপ নেমে গেছে। ওই সিঁড়ির ধাপ বরাবর যত দূর নেমে যাবে তত দূরই হচ্ছে এই লাল মার্কেট। এখানে মোটামুটি জিনিসটা এমজি মার্গের তুলনায় অনেকটাই সস্তা। তবে আমি বলবো কেনাকাটা করতে গেলে দার্জিলিংয়ে কেনাকাটা করে নেওয়াটাই বেস্ট হবে। আমাদের এত কম জিনিস কেনা হয়েছে যে একজন মিলে বয়ে নিয়ে আসতে পারছে না, দুজন মিলে বয়ে নিয়ে আসতে হয়েছে। আর জিনিস তো আমরা হাতে করে ক্যারি করতেই পারছিলাম না, ওই জন্য আমরা একটা ব্যাগও কিনতে হয়েছে। লাল মার্কেটে জিনিসের দাম ঠিকঠাকই, তবে বার্গেনিং করার স্কোপ সেরকম একটা নেই। চলো হোটেলে যাই। গ্যাংটকে আমাদের প্রথম রাতের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, আর বিরিয়ানিটা দারুণ সুন্দর হয়েছিল, ফ্লেভারফুল, খুবই ভালো লেগেছিল। খুব রিচও নয়, আবার খুব লাইটও নয়, দারুণ দারুণ। সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাই সোমনাথ দাদের রুমে ঢু মারতে, কারণ ওদের রুম থেকে বাইরের ভিউটা অসাধারণ লাগছিল। আমাদের নিচে মেঘ দেখতে পাচ্ছ, ওই দূরে মেঘ জমে আছে, উফ দারুণ দারুণ। এই করতে গিয়ে আমরা লেট করে ফেলি, সবাই আমাদেরকে প্রচুর বকাবকি করছিল, কারণ আমরা রেডি না হয়ে ওই সব ভিউয়ের ছবি তুলছিলাম। আর লাস্টে যখন নিচে এলাম, সব গাড়ি লোড হয়ে গেছে, শুধু আমাদের গাড়িটাই লোড হতে বাকি আছে, কারণ আমরা দেরি করে এসেছিলাম।
কিন্তু লাস্টে এলেও আমরা যে গাড়িটা পেয়েছিলাম সেটা ছিল অসাধারণ সুন্দর। এই গাড়িটার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে। আজকে আমাদের নাথুলা বাবা মন্দির যাওয়ার কথা, কোথায় আগে নিয়ে যাবে এখনও জানি না। আমরা একটু লেট করে ফেলেছি, মানে গাড়িটা এমনি পারমিট পেতে লেট করেছিল, তার উপরে আবার আমরাও একটু লেট করে ফেলেছি। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। এবারে আমরা গ্যাংটক ছাড়িয়ে চলে যাচ্ছি আরও উঁচুতে। মনের মধ্যে আশা আছে প্রথমবার বরফ দেখতে পারবো। আবার ফ্রিজের বরফ ভেবে বসো না, তুষার দেখতে চাই, তুষার। তবে লোকজন প্রচুর ভয় দেখিয়েছে, এই সময় যাচ্ছিস বরফ টরফ পাবি না, আরও আগে যেতে হতো। কি করে আগে যাই বলো, সময় তো পাইনি। তবু একটা মনের মধ্যে ক্ষীণ আশা আছে, বরফ দেখবো, বরফ। পথে যেতে যেতে ছোট বড় অজস্র ঝর্ণা, আর তারপরে দেখতে পেলাম রাস্তার ধারে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো কী সব যেন পড়ে আছে। একটু এগিয়ে যাওয়ার পর তাদের সংখ্যা বাড়তে বুঝতে পারলাম এ তো বরফের দেখা পাচ্ছি আস্তে আস্তে আমরা। চারিদিকে তুষারাবৃত পাহাড়, ঘরবাড়ি নেই, দোকানপাট নেই, আছে শুধু কিছু মিলিটারি ক্যাম্প। মিলিটারিদের কত কষ্ট করে জীবন কাটাতে হয়, তাই না? আমরা সানন্দে নিশ্চিন্তে পরিবারের সাথে জীবন কাটাই, আর তারা পরিবারের থেকে বহু ক্রোশ দূরে দেশের জন্য বলি প্রদত্ত। ধন্যবাদ জানাই সকল সৈন্য সামন্তদের। গল্প করতে করতে আমরা এখন নাথুলা পাসের কাছে এসে পৌঁছে গেছি। এইখানে গাড়ি পার্কিংয়ের জায়গাতে আমাদেরকে নামিয়ে দিল, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ওপর থেকে ধস নামছিল। আমরা তো ভয়ে আড়ষ্ট। মিলিটারি ক্যাম্প আমাদেরকে একদিক থেকে অন্যদিকে সরে যেতে বলছেন, ওপরে উঠতে দিচ্ছেন না। সে এক ভয়াবহ পরিস্থিতি, ভয় পেয়ে গিয়েছিলাম প্রচণ্ড। চারিদিকে বরফ আর প্রচণ্ড তুষারপাত হচ্ছে, মানে বৃষ্টি পড়ছে, কিছু দেখতেও পাচ্ছি না আর কোনো দিকে যেতেও পাচ্ছি না। ওয়েদারটা ভালো থাকতে থাকতে খারাপ হয়ে গেল, মানে কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে তো পাথর পড়তে পারে যে কোনো মুহূর্তে বলছে, তাই জন্য ওইদিকে থাকতেই দিচ্ছে না। আর এই বরফের উপরে দাঁড়ালেই খালি স্লিপ করে যাচ্ছি, কি ভয়ঙ্কর পরিস্থিতি। তাও ভালো লাগছে। ও মাই, আমাদের দাদা এইমাত্র পড়ে গেছিল, এতটাই স্লিপ করছে বরফে, ওই জন্য আমরা এক্ষুনি নেমে যাব, কিচ্ছু করার নেই। মানে ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে। ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে, ওয়েদার আরো খারাপ হয়ে যাচ্ছে। আমাদের সাথে বাচ্চা আছে, আমাদের বাচ্চা মানুষ আছে, আমরা প্রচন্ড টেনশন হচ্ছে। এবারে কোনো নেটওয়ার্ক নেই, গাড়িতে তো ফোন করা যাচ্ছে না। গাড়ির নাম্বারটা মোটামুটি নোট করা হয়েছে, আমরা ওটাতে চলে যাব। বেশ কিছুটা নিচে নেমে আসার পর গাড়িটা দেখে আমাদের একটু স্বস্তি হলো। কেউই ওপরের বর্ডার অবধি যেতে চাইছিল না এই আবহাওয়ার জন্য, তাই নিচের এই বরফের মধ্যেই আমরা সবাই মিলে একটু লাফালাফি করে নিলাম। খুবই মজা হচ্ছিল। কিন্তু কিরকম লাগছে বলো? দারুন দারুন, খুবই ভালো লাগছে। ওয়েদারটা তো একটু ঠান্ডা, প্রথমটা একটু ভয় পেয়ে গেছিলাম, তবে এখন ঠিকঠাকই লাগছে। আমি ছাতা আনতে ভুলে গেছি, এখন এই সম্পার ছাতাটা নিয়ে আছি, আর এই আমার সাথে বাচ্চা মানুষ আছে, বাচ্চা মানুষের শুধুই পা হচ্ছে স্লিপ করে যাচ্ছে। বাবু, দারুন দারুন মজা লাগছে। হাত পুরো লাল হয়ে গেছে, গ্লাভস পরিনি, হাত পুরো লাল হয়ে গেছে, ভীষণ মজা লাগছে। এই হাতের কাছে বরফ পেয়ে গেছি। ওয়েদারটা দারুন দারুন মজা। চতুর্দিকে শুধু বরফ আর বরফ, মাঝখানে আমরা দুজন। প্রসেনজিৎ বাবু আমাদের ছবি তুলছে, আমাদের অবস্থা প্রত্যেকেরই খুব খারাপ, অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছে, এত বরফ। এনজয় করছি এত দূরে এসে, আলটিমেটলি এই জন্যই তো আসা। তো আমরা এসেছি, আমরা এনজয় করছি সবাই মিলে। বরফের মধ্যে একটু হাঁটলেই পা স্লিপ করে যাচ্ছে, কিন্তু আমরা দারুণ মজা করেছি, প্রচুর লাফালাফি করেছি, প্রচুর ছবি তুলেছি। ওপরে গেলে কি করতাম কি জানি। কেমন মজা করলে সেটা তো বলো। দারুণ মজা হয়েছে, দারুণ, একদম ফাটিয়ে মজা করেছি। অল্প সময় ছিলাম বটে, কিন্তু খুব খুব আনন্দ করেছি। কেমন লাগলো সবাই? একদম ফাটাফাটি, সত্যি দারুণ মজা করেছি। আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স অসম।
জাস্ট এটা কি আমরা ভাবতেও পারছিলাম না এই মানে এপ্রিলের এইরকম পাবো বলে, হ্যাঁ, এতটা হ্যাঁ। বরফ পাবো আমরা কোনোদিন ভাবিনি। তারপরে আজকে আমরা এসে দেখছি ওয়েদারটা এত খারাপ, ওই জন্য আমরা মেন পয়েন্ট অব্দি যেতেও পারিনি, কিন্তু যেখানে ছিলাম সেই জায়গাটাতেই দারুণ এনজয় করেছি, এটা হচ্ছে ব্যাপার। এক রাশ সুন্দর স্মৃতি নিয়ে আমরা এগিয়ে চলেছি বাবা মন্দিরের দিকে। এবার আমরা এসে গেছি বাবা মন্দিরের কাছে, তো সবাই আসুক, গাড়ির সবাই এলে আমরা বাবা মন্দিরের দিকে চলে যাব। হ্যাঁ, ভিজে গেছে বাবু, বরফে বসেছিল, বাবুর প্যান্ট ভিজে গেছে। যাই হোক, এবার আমরা বাবা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে বৃষ্টিটা হচ্ছে না, যেটার জন্য একটু ঠিকঠাক লাগছে, কারণ আমার লজে হোটেলে 7টা ছাতা আছে, আমি একটা ছাতাও নিয়ে আসিনি। প্রাউড অফ মি। এদিকে প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আজ ওয়েদারটা খুবই খারাপ, মাঝে মধ্যেই বৃষ্টি চলে আসছে আর চারিদিকে ঘন কুয়াশা, সেটা দেখাই যাচ্ছে। চারিদিক সাদা ধোঁয়ার মতো আস্তরণ হয়ে আছে। বাবা হরভজন সিং একজন প্রাক্তন ভারতীয় সৈন্য, যিনি 1965 থেকে 1968 সাল পর্যন্ত দেশের জন্য লড়াই করেছিলেন। নাথুলা পাসের কাছে তিনি মৃত্যুবরণ করলেও তার দেহ খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীকালে তিনি সহকর্মীদের স্বপ্নে আসেন এবং তার মৃত্যুর জায়গাটি বলে দেন, এবং কথিত আছে তিনি মৃত্যুর পরেও শত্রুপক্ষের বিভিন্ন আইডিয়া, প্ল্যান, প্রোগ্রাম সম্পর্কে তার সহকর্মীদের, অন্যান্য সৈন্য সামন্তদেরকে জানাতেন। তাই জন্যই মনে করা হয় তিনি মৃত্যুর পরেও দেশের জন্য কাজ করে গেছেন। তাই তার জন্য অফিস এবং তার ব্যবহৃত জিনিসপত্র এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে। বাবা হরভজন সিং ভারতীয়দের কাছে ভগবানের মতো, তার উদ্দেশ্যে 2টি মন্দিরও স্থাপন করা হয়েছে সিকিমে। দাঁতে দাঁত থেকে যাচ্ছে, তবু আনন্দ, মানে সীমাহীন আনন্দ। দাঁতে দাঁত ঠেকে যাচ্ছে, দাঁতে দাঁত ঠেকে যাচ্ছে। ঠান্ডা লাগছে কিন্তু দারুণ মজাও হচ্ছে। আমাকে জাম্প করে করতে হবে। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে প্রসাদ হিসেবে আমাদেরকে ড্রাই ফ্রুটস এবং বাচ্চাদেরকে চকলেটস দিয়েছিল। আর একটা কথা যেটা তোমাদেরকে বলা হয়নি, এই বাবা হরভজন সিংকে কিন্তু ভারতীয় সৈন্যদল কখনোই মৃত বলে ঘোষণা করেননি বা মেনেও নেননি। তার চুক্তিবদ্ধ সময় পর্যন্ত, মানে 2016 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তাকে ভারতীয় সৈন্যদলের একজন সৈন্য হিসেবেই মনে করা হতো এবং তার নামে নিয়মিত বেতন অ্যালট করা হতো, যেটা তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমরা এখন গাড়িতে উঠছি, ছাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের গাড়িতে ওঠার সময় জাস্ট আকাশটা একটু, কুয়াশাটা একটু পরিষ্কার হলো, কুয়াশাটা একটু কাটলো। এখন আমরা যাচ্ছি ছাঙ্গু লেক। ওই সামনে মেঘ ভেসে আছে, কি সুন্দর লাগছে। এই এরিয়াটা পুরোটাই বর্ডার এরিয়ার মধ্যেই পড়ছে, সেই জন্য এই অঞ্চলগুলো ভারত এবং চায়না উভয় সরকারি অবজারভেশনে রেখেছে। সেই রিমাইন্ডার বারবার রাস্তার ধারে লক্ষ্য করা যায়। ঠান্ডা লাগছিল বলে জানলার কাঁচটা তুলে দিতে হলো। বরফে ঢাকা পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে আমরা চলে যাব আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ছাঙ্গু লেকে। আমরা এখন পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। প্রচুর ইয়াক দাঁড়িয়ে আছে, অনেক লোকজনও জমায়েত হয়েছে এখানে। দেখছস চারিদিকে কত ওয়াও না, চারিদিকে কত ওয়াও। শুধু ওয়াও দেখলে হবে না। যখন বেরিয়েছিলাম আবহাওয়া অনেকটাই পরিষ্কার ছিল, কিন্তু আস্তে আস্তে এতটাই চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে গেল যে দূরের পাহাড়, একটু দূরের মানুষজন, কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা এখন যাচ্ছি লেকের ধারে। প্রচুর মানুষজন লেকের ধারে দাঁড়িয়েছিল, বাচ্চা কাচ্চারাও মজা করছিল, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমরা এপার থেকে ওপার ভালোভাবে দেখতেও পাচ্ছি না। ছাঙ্গু লেক
আজ ওয়েদার খুবই খারাপ আর আমাদের ভাগ্যও খারাপ, তাই ওয়েদার খারাপ, ব্যবস্থা খুব করতে হবে। ঠান্ডা লাগছে। আমি পাহাড়ে এসে একদিনও কফি খাইনি, আজকে একটু খেতেই হবে। হ্যাঁ, চলো চলো চলো। আর পেছনে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, অনেক উঁচু পাহাড়, কিন্তু ওপরটা ওই মেঘ আর কুয়াশাতে পুরো ঢেকে দিয়েছে। আর এখানে প্রচুর ইয়াক কি আছে একটু দেখি চলো। চার্জেস মনে হচ্ছে 500 টাকা করে। এখানটাতে এখনো বরফ দেখা যাচ্ছে। ছাঙ্গুলেকে বরফগুলো নোংরা হয়ে গেছে, হাতে নেওয়ার কোনো দরকার নেই, পা দিয়ে হে করে নোংরা হয়ে গেছে, হাতে নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর এই হচ্ছে ছাঙ্গু শিব মন্দির, যেখানে যেই পরিস্থিতিতেই থাকি না কেন মহাদেবকে দেখলেই মন শান্ত হয়ে যায়। সেই রকমই আজকেও আমাদের মন শান্ত হয়ে যাচ্ছিল। আর বাবা মহাদেবকে বারবার প্রার্থনা করছিলাম, বাবা একটু পরিষ্কার করে দাও যেন ওদিকটা দেখতে পাই। যদিও কুয়াশা, কিন্তু লেকের ওই পারে সুন্দর বরফ ঘেরা পর্বতটা দেখা যাচ্ছে দেখো। আর নিচে রিফ্লেকশন হয়েছে, দেখতে পাচ্ছ এই যে রিফ্লেকশন হয়েছে। মানে ওয়েদারটা আজকে এতটা ডিস্টার্ব করছে, তাতে এত সুন্দর লাগছে। তাহলে ওয়েদারটা যদি ভালো থাকতো তাহলে কেমন লাগতো, এটাই ভাবার বিষয়। মনে হচ্ছে আমাদের অসফল হবে না, আমরা দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। মানে সত্যি যত ক্লিয়ার হচ্ছে একটু একটু করে, দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ দেখতে। এই ভিউটাতে ভিডিওটা হচ্ছে তখন মানে ছাঙ্গুলে চোখ পুরো মুগ্ধ, মন সবকিছুই মন প্রাণ একদম জুড়িয়ে গেল। এই এত ঠান্ডার মধ্যে কষ্ট করে যে এলাম। হ্যাঁ, দেখা যাচ্ছিল না। ওইখানটা থেকে রোপওয়ে যাচ্ছে। ওই দূরে সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছ ওটা রাস্তা থেকে সিঁড়ি উঠে গেছে, তারপর ওই টালির ছাদের মতো যেটা দেখাচ্ছে ওখান থেকেই রোপওয়েগুলো ছাড়ছে। মেনলি রোপওয়ে পাহাড়ের ওপরে নিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আমি কোনোদিনই রোপওয়েতে চাপিনি, চাপার ইচ্ছা আছে, দেখা যাক কোন বারে হয়, এবার তো হলো না। আর এই যে এত সুন্দর ক্লিয়ার হচ্ছিল, আমি এই ভাইবসটা আরও বেশ কিছুক্ষণ নিতে চেয়েছিলাম, কারণ আস্তে আস্তে অনেকটাই ক্লিয়ার হচ্ছিল, আরও সুন্দরভাবে দেখা যেত। কিন্তু আমাদের কপাল খারাপ ছিল, গ্রুপ ট্যুরে গিয়েছিলাম, অন্যান্যদের একটু অসুবিধা হচ্ছিল, তাদের হোটেলে ফেরার তাড়া ছিল। তো কি আর করব, নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে চলে যেতে হলো। প্রচুর লোকজন এখনই। না, বাবা মাকে এই জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, দার্জিলিং আসার কোনো দরকার নেই, এই 3টে পয়েন্ট ঘোরালেই। এদিকে ইয়াকে করে সব বেরিয়েছে, লোকজন নেমে আসছে। হঠাৎ রোদের দেখা যেতে বাবু খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। আমাদের ইচ্ছা হচ্ছিল আরেকবার ছাঙ্গু লেকের পাড়ে গিয়ে দাঁড়াতে, কিন্তু না, আমাদের গাড়ির সবাই বকাবকি করছিলেন, আমাদেরকে চলে যেতে হবে। সত্যি একদম শেষ পয়েন্টে এক রাশ মন খারাপ নিয়ে আমাদেরকে নেমে যেতে হচ্ছে। বাই বাই ছাঙ্গু লেক, আবার কখনো দেখা হবে তোমার সাথে, বাবা মাকে নিয়ে আমি আসবো তোমাদের কাছে। একবার দেখো আমি তখন যে ভিডিওটা বানিয়েছিলাম আর এখন যে ভিউটা পাওয়া যাচ্ছে, দুটোর মধ্যে আকাশ জমিন ফারাক। কিন্তু কিচ্ছু করার নেই, মানে আমার মন খারাপটা এখনও যায়নি, সেই মন খারাপে আমার চোখে জল চলে আসছে। যাই হোক, কিছু করার নেই। আর এই সেই রোপওয়ের জায়গাটা খুব মন খারাপ হয়ে যায়। আসলে যাচ্ছি, আবার হয়তো আসবো, কিন্তু কবে আসবো তার তো কোনো ঠিক নেই। এই দিনটা, এই মুহূর্তটা তো আর ফিরে আসবে না। আমার কিছু আক্ষেপ সারা জীবনের জন্য রয়েই গেল। এর আগের বারে যখন পাহাড়ে গিয়েছিলাম, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি নদী ছোঁয়ার ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়নি। এবার ভেবেছিলাম হয়তো পূরণ হবে, এবারেও হলো না। রাস্তায় আস্তে আস্তে আমি নদী দেখে বারবার ধরে বলছিলাম, কিন্তু আমাদের টিমের আর কেউ একবারের জন্যও বললেন না যে একটু গাড়িটা থামান, আমরা যাব। তাই আমার জীবনে আক্ষেপ একটা থেকেই গেল। জানি না এই আক্ষেপ আমার কোনোদিন পূরণ হবে কি না। সেদিন আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আসছিলাম, আমার বুক ফেটে চোখে জল চলে আসছিল, কিন্তু বাইরে তো কন্ট্রোল করে রেখেছিলাম, কিন্তু আজকে পাচ্ছি না। হোটেলের মধ্যে কেউ এখনো আসেনি, আমরাই প্রথম চলে এসেছি। আজকে দারুণ মজা করেছি, আজকে লাস্ট ডে। একটু মন খারাপ হচ্ছে, কিন্তু আজকে এত ভালো ঘুরেছি।
তাই জন্য আমরা সবাই আজকে খুব হ্যাপি। গ্রুপের কেউ এখনো এসে পৌঁছায়নি, আমরা সবার প্রথম এসেছি, তাই জায়গাটা এখন অনেকটাই ফাঁকা আছে। লাঞ্চে আজকে ডিম আছে আর আলু ফুলকপির তরকারি আর যেমন ডাল আলু ভাজা এরকম থাকে। আর আমরা বসেছি এখানে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। আজকে গ্যাংটকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমাদের হোটেলে কেউ বেরোতে চায়নি, কিন্তু আমরা দুজনে আর এই বৃষ্টি স্নাত এমজি রোডকে মিস করতে চাই না, এমজি মার্গকে মিস করতে চাই না বলে দেখতে চলে এসেছি। ও মানে কি দারুণ লাগছে, তোমরা দেখো। আজকে তবে এই মাইকটা নিয়ে আসা হয়নি, একটু নয়েজ হতে পারে বলে নয়েজ আসবে হয়তো একটুখানি, সেটা ম্যানেজ করে নিও। কিন্তু এই অসাধারণ ভিউটা তোমরা দেখো, রিফ্লেকশন গুলো আসছে। এই বৃষ্টিস্নাত এমজি মার্গে প্রায় ঘন্টা দুয়েক ধরে কেনাকাটা ঘোরাঘুরি করার পর ঠিক যখন বাড়ি ফিরবো তখন বৃষ্টি গেল আরও বেড়ে। বেরোতেই পারছিলাম না, ছাতাতে তো এত দূর যাওয়া সম্ভব নয়, তাই একটা দোকানে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। অবশেষে বেরোলাম যখন, আর ট্যাক্সি পেলাম না। আজকে আমরা একটা দারুণ জোশ নিয়েছি আর কি। এমজি মার্গ থেকে বেরিয়েছি, গাড়ি সেরকম ভাবে পাচ্ছিলাম না, সবাই এটা ওটা দেখাচ্ছিল, দিয়ে ঠিক করেছি যে আজকে আমরা হেঁটে হেঁটে হোটেলে পৌঁছাবো। 1.5 কিলোমিটার রাস্তা, পাহাড়ি রাস্তা, কিন্তু পুরোটাই ঢালু, ওই জন্য আমাদেরকে বেশি কোনো মানে চেষ্টাই করতে হচ্ছে না, এমনি এমনি আমরা চলে যাচ্ছি। তো আজ দেখবো কতক্ষণে গিয়ে পৌঁছাই। দেখাচ্ছে তো 22 মিনিট, কিন্তু অলরেডি আমরা হাফ রাস্তা চলে এসেছি। হাফ রাস্তা 1 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এই হচ্ছে রাস্তা, পুরো ঢালু রাস্তা, পুরো ঢালু রাস্তা। এটা ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না ঢালটা, যে গাড়িগুলো নিচ থেকে উপরের দিকে উঠে আসছে, তাহলেই দেখলে বুঝতে পারবে। একটাই ভয় লাগছে, বৃষ্টি পড়ছে, বাই স্লিপ করে যায়। পেছন দিকটা দেখলে অতটাও বোঝা যাচ্ছে না, সামনেটা দেখলেই বেশি বোঝা যাবে, গাড়িগুলো নিচ থেকে একদম উঠে আসছে। আর 1.2 কিমি 1.2 কিমি রাস্তা আমরা নর্মালি হেঁটে দেই, শুধু অচেনা রাস্তা বলে আমরা গাড়ি করে একদিন গেছিলাম এমজি মার্গ, মানে আমাদের হোটেল থেকে এমজি মার্গ 2.5 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, কেউ 30 টাকা ভাড়া নেয়, কেউ 40 টাকা ভাড়া নেয়, সমস্ত 4 হুইলার গাড়ি। আবার ফেরার সময় তো আরও বেশি চার্জ করে। যাই হোক, তো দেখা যাক, আর 1 কিলোমিটার রাস্তা বাকি। মানে কি বলবো, গুগল ম্যাপে দেখাচ্ছে এখন আর 1 কিলোমিটার রাস্তা বাকি। এটা দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। মানে এখানে হাঁটতেই হচ্ছে না, আমি অটোমেটিক্যালি পা চলে যাচ্ছে, পা শুধু নিচের দিকে নামতে আছে। সামনেও আরো 3 জন দৌড়ে দৌড়ে নামছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বৃষ্টি ভেজা রাতে গ্যাংটকে আমরা পাহাড় থেকে নামছি মনে হচ্ছে। ওহ, এরপরে একটু ওঠা আছে। আমরা পুরোটাই হেঁটে হেঁটে এলাম, কিন্তু তার মধ্যে আবার ট্রাভেল এজেন্ট আমাদের রিভিউ নিতে চলে এসেছিল বলে তোমাদেরকে আপডেটটা দিতে পারলাম না। আমরা ওই 17 মিনিট মতো টাইমের মধ্যে পুরো এমজি মার্গ থেকে আমাদের হোটেলে চলে এসেছি, যেটা পাহাড়ি রাস্তায় 2.5 কিলোমিটার ছিল। 2.5 কিলোমিটারটা আমরা 17 মিনিটে চলে এসেছি। পাহাড়ি রাস্তায় 2.5 কিলোমিটার রাস্তা কিন্তু অনেক, কারণ বেশিরভাগটা সময় উপরের দিকে উঠতে হয় আর হাঁটতে খুব অসুবিধা। নিচের দিকে নামলেও বৃষ্টি হচ্ছে, পাটা স্লিপ করে যাওয়ার তো একটা ভীষণ ভয় থাকে। তো এই ফার্স্ট টাইম হলো, এটা দারুণ একটা অ্যাডভেঞ্চার হলো আমাদের লাইফে। মানে খুব, মানে প্রথমবার বাবুর সাথে আমি এত দূরে বেড়াতে এসেছি, তারপরে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, মানে সবকিছু মিলে দারুণ ব্যাপার, দারুণ আছে। শেষ দিনটা সত্যি খুব ভালো যাচ্ছে, আর শেষ ভালো যার সব ভালো তার। এরপরে আমরা ডিনারে বসে গেছি সিকিমে। আজকেই আমাদের শেষ রাত্রি। আজকের রাত্রে আমাদের ছিল মাটন, আর আমার তো মাটনে অ্যালার্জি হয়ে গেছে, আমি আর মাটন খেতে পারি না এখন। তো বাবু বলছিল মাটনটা মোটামুটি টেস্ট ভালোই ছিল, তবে সেদ্ধটা একটু কম হয়েছিল, আর আমি মাটন খাই না বলে আমাকে পনির দিয়েছিল। আজকের মতো দেখে নিচ্ছি বৃষ্টি স্নাত গ্যাংটক শহর। রাত্রের গ্যাংটক এমনি সুন্দর, তারপর বৃষ্টির শিরশির শব্দ, সে কি যে অসাধারণ, চোখে না দেখলে তো বোঝাই যাবে না। তবু ভিডিওতে যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এনজয় করো।
আজ আমাদের পঞ্চম দিনের সকাল। আজকে সিকিম ছেড়ে যাওয়ার পালা, মানে এবার আমাদের বাড়ি ফেরার পালা। এবার শুধু বাড়ির রাস্তা, বাড়ির পথে যাব। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেডি। ব্রেকফাস্ট করার পরে একদম সোজা বেরিয়ে যাব। চলে যাচ্ছি। এখানে এসেই মানে পিছকেটাকে নিয়ে চলে যাচ্ছি। আবার আসবো আবার সবার সাথে কবে দেখা হবে, আবার একটা প্ল্যান হয়ে যাবে। যে কোনো জায়গায় যাওয়ার দিন আমাদের যতটা আনন্দ হয়, ফেরার দিনে ঠিক ততটাই দুঃখ হয়। আজকেও তাই হচ্ছে। তো শেষবারের মতো মাঝ রাস্তায় পাহাড়ি মোমোর স্বাদ নিয়ে নিলাম। কি জানি আবার কবে আসবো। ফেরার সময় রাস্তায় পেয়ে গেলাম জঙ্গল সাফারি বা বেঙ্গল সাফারি। এই বেঙ্গল সাফারিতে আমার কিছু স্মৃতি আছে বন্ধু বান্ধবদের সাথে। সেসব দিন আর কোনো দিন ফিরে আসবে না। এইভাবেই আমাদের দিন পেরিয়ে যায়। দেখতে দেখতে চলে এসেছি এনজেপি স্টেশনে। ট্যুর শেষ, আমাদের ট্যুর শেষ হয়ে গেল। আর কি এবার বাড়ির দিকে রওনা দাও। তো বিকেল 4টের সময় আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, সোয়াবিন আলুর তরকারি, ডাল আর মাছ। এই যে আমাদের টিফিন ডিনার পেয়ে গেছি। এবার আমাদের কাজ শেষ। এবার এই যে সবার ব্যাগ চলে এসেছে, সাজানো গোছানো ব্যাগ। আবার সেই একই জায়গায় ফিরে একই জায়গায় ব্যাগ নিয়ে। আর ওইদিকে নিউ জলপাইগুড়ি। এভাবে বইয়ের পাতার মতোই জীবনের একটা করে অধ্যায় শেষ হয়ে যায়। আমরা চলে যাই পরের পাতায়। আজকেও আমাদের এই ট্যুরের শেষ হলো। জানি না আবার কখন নতুন কোনো জায়গায় পৌঁছে যাব, আর সেখানকার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্যে। আমাদের একটা সুন্দর সময় কাটলো, অনেকগুলো নতুন সম্পর্ক তৈরি হলো। ভালো থাকুক সমস্ত সম্পর্ক, ভালো থাকুক সবাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।